গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আর আমিও বেশ ভালোই আছি। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, অর্থাৎ 18ই জানুয়ারি। তো সকালবেলার কাজকর্মের মধ্যে শুধুমাত্র আজকে এই টিফিনে বানিয়েছিলাম পনির ভুর্জি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা শুরু করেছি, দেখতে থাকো তোমরা। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর ঠান্ডার কথা আলাদা করে কি বলবো, ভীষণ রকম ঠান্ডা। মানে আজকের দিনে এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা যে বলে বোঝাবার না। তো যাই হোক, ঠান্ডা তো এই সময়টুকুতে থাকবেই, এটাকে উপভোগ করতে হবে, এটাকে নিয়েই চলতে হবে, কিছু করার নেই। তো দেখো, পনির ভুর্জি বানাবো বলে পনিরটা তো গ্রেট করে নিলাম, কিন্তু বাকি সমস্ত জিনিসপত্র জানো তো আগের দিন আমি রেডি করে রেখেছিলাম, যেমনটা আমি রাখি। এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ক্যাপসিকাম কেটে রেখেছি, ধনেপাতা কুচিয়ে রেখেছি, এমনকি টমেটোটাও কুচিয়ে রেডি করে রেখে দিয়েছি, শীতের সকালে যাতে একটু দেরি করে ঘুম থেকে উঠতে পারি সেই কারণে। আর যেহেতু সকাল সকালেই রান্নাবান্না করতে হয় আমার, সেহেতু একটু রেডি করে এইভাবে আমি রাখি, তাতে আমার সুবিধা হয়। একমাত্র রসুনটাই শুধু কুচি করা নেই, মানে খোসা ছাড়িয়ে রেডি করে রাখা আছে, ওই চপারে দিয়ে রসুনটা চপ করে নিলেই রান্নাটা ঝটপট বসিয়ে দিতে পারবো, সেরকমটাই ভেবে সমস্ত ব্যবস্থা করে রেখেছি। যদিও এই পনির ভুর্জির রেসিপি তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছি, তবুও আজকে একটু দেখাচ্ছি। যদিও জানো তো, সারা দিনের কাজকর্ম কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করিনি। সাধারণত আমার তোমাদের কিছু বলার থাকলে বা কোনো কথা, কোনো গল্প তোমাদের সাথে যখন করি, তখন আমি কাজগুলো করতে থাকি আর তার ফাঁকে ফাঁকেই তোমাদের সাথে কথাগুলো বলি। মানে তোমরা কাজগুলোও দেখতে থাকো আর আমার কথাগুলোও শুনতে পাও। কিন্তু আজকের দিনে কেন জানি না মনে হলো সামনে বসে মন খুলে তোমাদের সাথে কিছু কথা বলি। তাই ভিডিওতে কাজকর্ম আর কিছু দেখায়নি, একটু বসে তোমাদের সাথে গল্প করেছি। তো যাই হোক, চলো এখন আবার ফেরত আসি এই পনির ভুর্জিতে। কিভাবে করে তোমাদের সাথে তো আগে শেয়ার করেছি বা তোমরা দেখতেও পাচ্ছ। এই রান্নাটা না ভীষণ ভালো লাগে খেতে, মানে আমাদের ঘরে আর কি ভীষণ হিট বলতে পারো। যদিও এবার আমি অনেক দিন বাদেই বানালাম। খেতে তো ভীষণই ভালো লাগে, কিন্তু রান্না করতে গেলে একটু সময় লাগে। কেন বলো তো, এই পনিরটা গ্রেট করতে হয়, সেটাতেও একটু সময় লেগে যায়। আর এই সমস্ত সবজিপাতি একটু ভালো করে কুচিয়ে নিতে হয়, সেটাতেও লেগে যায় বেশ কিছুটা সময়। যে কারণে সকালের দিকে করতে গেলে রাত্রে একটু ব্যবস্থা আমার করে রাখতেই হয়। কারণ এই তরকারিটা আজকে রুটির সাথে টিফিনে দেব। তো সেক্ষেত্রে মানে মা এটা ছাড়াও যেগুলো খেয়ে যাবে সেই রকম রান্নাও তো আরও থাকে সাথে। যে কারণে এইটা করতে গেলে একটু ব্যবস্থা করে রাখলে আমার একটু সুবিধা হয়। আর তার মধ্যে অন্যান্য দিন 9:30টার মধ্যে খেতে বসে বা টিফিনও রেডি করে দিই আর কি। কিন্তু আজকে জানো তো আরও অনেকটা তাড়াহুড়ো আছে। 9টার মধ্যে আমাকে সমস্ত কিছু করতে হবে। শীতের সকালে আধ ঘন্টা সময় এগিয়ে এসে মানে কাজকর্ম কমপ্লিট করার থাকলে আরও একটু অসুবিধা তো হয়ই। তার কারণটা হচ্ছে আজকে অনির্বাণদের স্কুলে স্পোর্টস আছে, তো ও 9টার সময় বেরোবে আর কি। তার আগেই সরি, 9টার সময় বেরোবে না, 9টার সময় খাবে আর কি, বা টিফিনও গুছিয়ে দেবো, এই 9:15-20তেও বেরিয়ে যাবে। তার জন্য তাড়াহুড়ো করে করে নিচ্ছি। তবে হ্যাঁ, আজকের দিনে টুবলু স্কুলে যেতে পারেনি, ওর শরীরটা একেবারেই ভালো নেই। তো যাই হোক, এখানে দেখো পনির ভুর্জি তো হয়েই গেছে। আর রুটির সাথে শুধু নয়, পরোটা দিয়ে হলে তো কথাই নেই, বা রুমালি রুটি দিয়েও কিন্তু খেতে দারুণ লাগে। একদম একটু ভাজা ভাজা করে নিতে হবে লাস্টে। আর ওই কাসুরি মেথি, ধনেপাতা, এইগুলোর গন্ধটা এত ভালো লাগে না, সেই জন্য শীতকালে জানি না কেন এই পনির ভুর্জি একটু বেশিই ভালো লাগে। তো চলো ওইদিকে দেখো রুটিটাও করে নিচ্ছি। আর ওখানে দেখো কড়াইতে মাছ ভাজা হচ্ছে না, ওই মাছটা দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে না, মানে ওটা রুই মাছ ভাজছি। ওটা দিয়ে রাত্রের জন্য একটু ওই ডালনা মতো করে রাখবো, তাহলে সুবিধা হয়। ফুলকপি আলু দেওয়া থাকলে কী হবে, ওটা রাত্রিবেলা রুটি দিয়েও খাওয়া যাবে। আর যদি ভাত দিয়ে খাওয়া হয় তো ভাত দিয়ে খাওয়া হবে। আর ওই মাছ ভাজাটা দিয়ে, মানে ওই মাছ থেকেই মাছ ভাজা দিয়ে ঘি দিয়ে অনির্বাণ ভাত খেয়ে যাবে। কারণ সকালবেলা অন্য কোনো মাছের ঝোল আর করতে বারণ করলো, অত সকাল সকাল খাওয়ার ইচ্ছা হয় না। শীতে ঘুম থেকে উঠতেই তো দেরি হয়ে যায়, তারপরে যদি খেতে হয় অত তাড়াতাড়ি। তো যাই হোক, চলো এখন টিফিনটা আগে ঝটপট গুছিয়ে দিই। টিফিনটা গুছিয়ে রেখে তারপরে ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে অনির্বাণকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর ঘি দিয়ে গরম ভাত, ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে না অনির্বাণ খেতে ভীষণ ভালোবাসে। সকালবেলা টিফিনের জন্য ওই পনির ভুর্জি আর রুটি বানিয়েছিলাম, তো সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে এখনো পর্যন্ত প্রচুর কাজকর্ম তো চললো, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি একটাই কারণে, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো বলে।
তো বুধবার দিন মানে গতকাল দিন রাত্রিবেলা আমি যে ভিডিওটা পোস্ট করেছি, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সেই ভিডিওটার যে কমেন্ট এসেছে, ভিডিওটা ইউটিউব সংক্রান্ত, ইউটিউবে কাজ করা, আমি কাজ করব কি না কি করব বুঝতে পারছি না, তো সেই সংক্রান্ত যে ভিডিওটা ছিল সেটার যে কমেন্ট এসেছে, যে কমেন্টগুলো, তো এখনো পর্যন্ত বৃহস্পতিবার দুপুর এখন ওই 2:30 মতো বাজে, তো সেই কমেন্টগুলো নিয়ে না একটু তোমাদের সাথে কথা বলবো। আমার মনে হলো যে এগুলো তোমাদের বলার দরকার। তো এখন ব্যাপার হচ্ছে, আমি নাম নিয়েই বলছি। শুভ্রা দেব বলে আমাকে একজন কমেন্ট করেছে। দেখো, আমার ভিডিওতে প্রচুর কমেন্ট তো আসে না, আর এই ভিডিওটা তো প্রচুর যে কমেন্ট আছে তা নয়, তবে হ্যাঁ অন্যান্য ভিডিওর তুলনায় একটু বেশি আছে। তোমরা প্রত্যেকে কমেন্টগুলো, যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই চেক করে নিও, তাহলে আমার এই কথাগুলো তোমাদেরও বুঝতে সুবিধা হবে। তো যেটা বলছিলাম, ওই শুভ্রা দেব বলে একজন আমাকে কমেন্ট করেছে। কমেন্টটা আমার একদম মানে ঠিকঠাক মনে হয়েছে আর কি, খুব সঠিক লিখেছে। প্রত্যেকে যারা তোমরা আমাকে কমেন্ট করেছো, প্রত্যেকেই নিজের নিজের জায়গা থেকে ঠিক কথাটা লিখেছো। আমি যেটা বলেছিলাম তোমাদের, যে আমি তোমাদের শরণাপন্ন হতে চাই, কারণ আমি নিজে বুঝতে পারছি না কি করব। তো দেখো, ডিসিশন নিজের নিতে হবে, এটা একদম ঠিক কথা, কিন্তু কখনো কখনো হয় কি, যে কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আশেপাশের মানুষজন, বন্ধু বান্ধবদের সহযোগিতা প্রয়োজন হয়। তো এক্ষেত্রে তো আমার অবশ্যই তোমাদের সহযোগিতা ভীষণভাবে প্রয়োজন ছিল বলে আমি বলেছি তোমাদের কথাগুলো। তো তোমাদের প্রত্যেককেই মানে প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ, যে প্রত্যেকেই খুব সুন্দর কমেন্ট করেছো নিজের নিজের জায়গা থেকে, নিজের নিজের ভাবনা থেকে। তো এই কমেন্টের কথা আমি বিশেষভাবে বলছি, কারণ ইনি মানে খুবই ঠিক সঠিক কথাটা লিখেছে। তো অনেক কিছু লিখেছে, তার মধ্যে একটা কথা উনি লিখেছেন যে দেখো, তুমি তো তোমার জীবনের কোর এরিয়াটা দেখাচ্ছ না যে মানুষ ইন্টারেস্ট পাবে। এটা একদম সত্যি, এটা আমি জানি এবং এটা আমি ভেবেওছি নিয়ে। দেখো, আমরা তো যারা করি ডেলি লাইফস্টাইল ব্লগ, প্রত্যেকদিন একই তো জীবনযাপন, একই রান্নাবান্না, একই কাজকর্ম, জীবন যাপন যেমন দেখাই, জীবন বোধ নিয়েও কথা বলি, এগুলোই হচ্ছে লাইফস্টাইল ব্লগিংয়ের কন্টেন্ট। তো সেক্ষেত্রে সেটাকে আরও কী করে ভালো করা যায়, সেগুলো তো আমরা চিন্তা করতে থাকি। তো এই জায়গাটা কিন্তু আমি ভেবেছি যে আমার যেগুলো করার, তার মধ্যে আমার মনে হয়েছে যে হ্যাঁ, এই জায়গাটা না করতে পারলে এখন ডেলি লাইফস্টাইল ব্লগিং কিন্তু চলবে না। তো মানে কোর এরিয়া জীবনের বলতে কি বলতো, তোমার জীবনের কিছু ভালো জীবন বোধ, কিছু ভালো অভিজ্ঞতা বা কিছু খারাপ অভিজ্ঞতা, যেগুলোর মাধ্যমে তুমি অনেক কিছু শিখেছো, সেগুলো কিন্তু শুধু নয়। এখানে লাইফের কোর এরিয়া বলতে যে লিখেছো আর কি, সে তোমাকে দিদি বলেছো, তো সেক্ষেত্রে তোমাকেই বলছি, তুমি নিশ্চয়ই এটা ভেবেই লিখেছো, সেটা আমি জানি। কোর এরিয়া বলতে কি বলতো, মানুষের জীবনের যে সমস্ত নেগেটিভ দিকগুলো আছে। নেগেটিভ দিক মানে কি বলতো, অন্য মানুষকে আক্রমণ করা, তার নিন্দে করা, সেটা আমার পারিপার্শ্বিকে যারা আছে, সেটা আমার মা বাবা হতে পারে, শ্বশুর শাশুড়ি হতে পারে, বর হতে পারে, ননদ হতে পারে, দেওর হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, বা আত্মীয় স্বজন অন্যান্যরা কেউ হতে পারে। মানে প্রত্যেককে নিয়ে কিছু আমার খারাপ অভিজ্ঞতা এবং তাদের সম্পর্কে কিছু খারাপ কথা আমাকে বলতে হবে। এখন ডেলি লাইফস্টাইল ব্লগিংয়ে এইটাই কন্টেন্ট বলা যেতে পারে। হ্যাঁ, ব্যতিক্রম অবশ্যই আছে, সৎভাবে কাজ করছে, ব্লগিং করছে, এরকম প্রচুর চ্যানেল আছে, কিন্তু তাদেরও কিন্তু অবস্থা সত্যি এই মুহূর্তে খুব খারাপ। তার কারণ হচ্ছে, ওই একটা স্রোত আসে না, যে স্রোতে না ভাসলে তুমি ভেসে থাকতে পারবে না। তো ইউটিউবে লাইফস্টাইল ব্লগিংয়ে এটা এখন কন্টেন্ট, যে তোমার মানুষকে ছোট করতে হবে, বা যারা তোমাকে ছোট করেছে সেটা কতটা ঠিক কতটা ভুল, সেটা তো অনেক পরের কথা আর কি। তো সেটা করতে হবে, কন্ট্রোভার্সি আনতে হবে। তো এই বিষয়গুলো না আমি করতে পারবো না। মানে কি বলতো, আমি ব্যক্তিগত জীবনেই করি না এই কাজটা। যেটা আমি আমার ব্যক্তি জীবনে করি না, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো কি করে, প্রথম কথা। আর কেনই বা ধরবো, মানে আমি আমার এই 15 বছরের বিবাহিত জীবনে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মানে আমার যে সারাউন্ডিংস আছে, কেউ কখনো বলতে পারবে না যে আমি আমার শ্বশুরকে নিয়ে, আমার শাশুড়িকে নিয়ে, আমার দেওরকে নিয়ে, আমার ননদকে নিয়ে, আমার বরকে নিয়ে দুটো কথা তাদের কাছে গিয়ে বলেছি যে তারা এরকম, তারা এই করেছে, তারা তাই করেছে। আমি না এই কথাগুলো কোনো থার্ড পার্সনকে, ধরো আমার শাশুড়ির সাথে আমার খুব একটা কিছু অসুবিধা হলো, এবার সেই কথাটা আমি কোনো তৃতীয় একজন ব্যক্তিকে গিয়ে বললাম, বা আমার শাশুড়িকে দুটো নিন্দেবন্ধ করলাম, সেক্ষেত্রে আমার লাভ কি হবে? লাভ কিন্তু কিছুই হবে না, বরঞ্চ ক্ষতি হবে। কিন্তু আমার যাকে নিয়ে সমস্যা, যার সাথে আমি অসুবিধা, আমি যদি তাকেই বলি যে তোমার এই আচরণটা বা এই কথাটা বা এই কাজটা আমার পছন্দ হলো না, বা এটার জন্য আমার এই অসুবিধা হচ্ছে,
তাতে কী হবে, তার সাথে আমার দুটো কথা কাটাকাটি হতে পারে, ঝগড়াঝাটি অশান্তি হতে পারে, ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু হতে পারে, কিন্তু সেই সমস্যাটা সমাধানও হতে পারে। কিন্তু যদি আমি কোনো তৃতীয় ব্যক্তিকে গিয়ে এই সমস্ত কথা বলি বা বলতে থাকি বা অনেককে জানাতে থাকি এটা হয়েছে ওটা হয়েছে, এগুলোতে না কিছু লাভ হয় না এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে, কোনো মানুষকে না ছোট করে নিজে বড় হওয়া যায় না, এটা বড় হওয়ার কোনো পথই নয় আর কি। তো দেখো, যারা করছে তারা তাদের জায়গা থেকে ঠিকই করছে হয়তো, কিন্তু প্রত্যেকটা মানুষের তো জায়গা থাকে। তোমাদের বলি না আমি যে প্রত্যেকটা মানুষের যেমন জীবনযাপন আলাদা, জীবন বোধটাও আলাদা। তো যেই কমেন্টটা করেছো সেটা বুঝেই করেছো, সে খুব ভালো মতোই জানো যে আমি এটা করতে পারবো না, এবং আমি যেটা করতে পারি সেটাও সে ভালোবেসেই দেখে বা থাকে আমার সাথে, সেটাও বোঝা যায়। সেটা আমি, দেখো, সেটার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আমি জানি যে আমার যারা দর্শক আছে তারা আমার মতোই, অবশ্যই তারা সমমনস্ক, তাছাড়া কখনোই তারা আমার দর্শক হতো না। এবং খুব সংখ্যা যতই অল্প হোক না কেন, একটা ভীষণ পজিটিভ যে কমিউনিটি না, সেটা তৈরি করাটা খুব কঠিন। তো আমার সংখ্যা হয়তো কম হতে পারে, আমার ভিডিওতে কমেন্টও ভীষণ কম আসে, সাবস্ক্রাইবার তো বাড়েই না, ছেড়েই দাও সেই সমস্ত কথা, কিন্তু যে কজন আছে এটা আমি খুব ভালো মতো জানি যে একটা ছোট্ট পজিটিভ কমিউনিটি আমি তৈরি করতে পেরেছি, যারা ভালোর সাথে যুক্ত থাকতে চায়, নিজেকে ভালো রাখতে চায়, এবং অন্যকে খারাপ রেখে নিজেকে ভালো রাখার পথটা কোনো দিনও ভালো পথ হতে পারে না। সেক্ষেত্রে নিজের কাজটা ঠিক করে করে যাওয়াটাই আমার মনে হয় যে কোনো ক্ষেত্রেই সেটাই করণীয়। তো আমিও সেটা করি। আমার সেই মর্যাদাটার বাইরে আমি বেরোতে পারবো না, কোনো কিছুর জন্যই পারবো না, পারিনি আমি কোনোদিনও। সেক্ষেত্রে ইউটিউব না একটা খুব ক্ষুদ্র পরিসর আমার কাছে, মানে অনেক বৃহৎ প্রেক্ষিতেও আমি আমার নীতি বিসর্জন দিইনি, আর জীবনে কখনো দিইনি। সেক্ষেত্রে এই একটা ক্ষুদ্র পরিসরে তো দেওয়ার প্রশ্নই আসছে না, এবং আমার আগামী জীবনেও যেরকম যাই পরিস্থিতি আসুক না কেন, আমার যে কিছু নীতি আছে সেগুলো থেকে আমি বেরোতে পারবো না, বেরোবো না। হ্যাঁ, সেটাতে ভালো হবে সেটাতে খারাপ হবে সেটা অন্য প্রসঙ্গ। খারাপ অবশ্যই হবে, খারাপ অবশ্যই আগেও হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে খারাপটাকে আমি অ্যাকসেপ্ট করবো না বলে নীতি বিসর্জন দেবো। খারাপ যা কিছু হওয়ার হবে, অপ্রাপ্তি যা কিছু থাকার থাকবে, তাও ঠিক আছে, তবু সৎ থাকবো এবং নীতি নিয়ে সততার সাথে কাজ করব, যেটুকু যা করি না কেন, যে কোনো ফিল্ডেই করি না কেন। আর আরেকটা কথা বলবো, সুব্রতা সরকার সম্ভবত, নামটা যদি ভুল বলি তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তো ও লিখেছে যে দিদি তুমি এইভাবে বলো না, আগের দিনের ভিডিওটাতে যেভাবে বলেছিলাম যে তোমরা এইভাবে বলো না, তোমাকে অসহায় লাগছে, তুমি একজন শিক্ষিত মানুষ, তুমি অনেক কিছু করতে পারবে। এখানে একটুখানি বলি। প্রথম কথা হচ্ছে, আমি আগের দিন বলে না, আমি এখনও এ যাবৎকাল 1 বছর 7 মাস আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, কখনো আমার কোনো ভিডিওতে কোনো দিনের কথাতে তুমি কখনো কোনো জায়গায় খুঁজে পাবে না যে হ্যাঁ আমার সাথে এই হয়েছে, বা আমি ভীষণ অসহায়, বা আমার কোনো অন্য কথাতেও অসহায় শব্দটা নাইবা বললাম, যে আমি অসহায় বোধ করছি, সেটাও কিন্তু আমি কখনো প্রকাশ করিনি। কারণ আমি অসহায় মনে করি না নিজেকে, আর অবলাও আমি মনে করি না নিজেকে। আমি যথেষ্ট সবলা, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো, এবং সারা জীবনই তাই থেকেছি। আমি অন্যায়ের সাথে আপোষ করি না, করিনি আগে কখনো, এখনও করি না, এবং আমি নিজেও চেষ্টা করি, চেষ্টা না সর্বতোভাবে করি যে আমার কাজে যেন কোনো অন্যায় না থেকে যায়। হ্যাঁ, এবার ধরো একটা জীবন, তো সেক্ষেত্রে আমিও তো একটা সাধারণ মানুষ, কখনো নিজের অজান্তেও হয়তো কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে যেতে পারে, কিন্তু আমি জ্ঞানত চেষ্টা করি বিচার বিবেচনা কাজে লাগিয়ে যে আমার দ্বারা যেন কোনো অন্যায় না হয়। সেটা আমার জীবনের নীতি বলতে পারো, প্রত্যেকটা মানুষেরই তো থাকে আলাদা আলাদা। তো সেক্ষেত্রে সেটা তো বিসর্জন দেওয়া যাবে না। আর যেটা বলার জন্য এটা বললাম, মানে কিভাবে না আজকে সংযত হয়ে, মানে ঠিকঠাকভাবে সাজিয়ে গুছিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা বুঝে উঠতে পারছি না। অনেক কিছু কথা না বলার থাকে, যেগুলো যখন ভিডিও চলে তখন না বলা যায় না, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে কথাগুলো শেষ করতে হয়। তো যখন বলতে বসি না, তখন কোনো টাইমের এদিক ওদিক হয়ে যায় আর কি। তো যাই হোক, তো শিক্ষিত তুমি যে খুশি করতে পারবে এটা যে বললে না, এইটা না একটা মস্ত বড় সমস্যা এখনকার দিনে, জানো তো। ঠিক বর্তমান আর্থ সামাজিক রাজনৈতিক যে পরিস্থিতি, তাতে করে শিক্ষিত মানুষদেরই সবচেয়ে বেশি অসুবিধা, কারণ একমাত্র শিক্ষিতরাই সব কিছু করতে পারে না। বৃহত্তর জগতে তো ছেড়েই দিলাম, তোমরা জানো। আর ইউটিউবের ক্ষেত্রেই তোমরা দেখো, তোমরা সেটাও দেখতে পাও। দেখো, একটা শিক্ষিত মানুষ কিন্তু যা খুশি করে ফেলতে পারে না। যথার্থ শিক্ষিত নয় এমন মানুষ যা ইচ্ছা সেটা করতে পারে। বিশেষত অর্থ উপার্জনটা তো জীবনের একটা অঙ্গ, কিন্তু সবটা নয় জীবনের। সেক্ষেত্রে সেটার জন্য আমি আমার সমগ্র জীবন জুড়েই একটা তোলপাড় এনে নিতে পারি,
সেটা কিন্তু আমার মনে হয় না যথার্থ শিক্ষিত কোনো মানুষের পক্ষে সম্ভব। সেক্ষেত্রে যারা যারা যথার্থ শিক্ষিত এবং সৎ, তাদের পক্ষে কিন্তু পথটা অনেক কঠিন। দেখো, আমরা যখন জীবনের পথটা চলা শুরু করি না, যে কোনো ক্ষেত্রেই তুমি দেখবে তোমার দুটো পথ আছে খোলা। এবার কথা হচ্ছে তুমি কোনটা সিলেক্ট করবে তোমার চলার জন্য। একটা হচ্ছে তুমি তোমার নীতিতে ঠিক থাকবে, তুমি সৎ থাকবে, সেক্ষেত্রে যে পথে তোমাকে হাঁটতে হবে সেই পথটা অনেক কঠিন হবে। আর আরেকটা হচ্ছে তার ঠিক বিপরীত, যেটাতে পথটা অনেক সহজ হবে। এবার দু ধরনের মানুষ থাকে, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তো সেক্ষেত্রে শিক্ষিত মানুষের পরিধিটা না, গণ্ডিটা না আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। কারণ সব কিছু তারা করতে পারবে না। তো সেক্ষেত্রে তাদের চলার পথটা আরও কঠিন থেকে কঠিনতম হয়ে যাচ্ছে। তবে তারপরেও সেই পথটাও থাকবে এবং সেই পথে চলা মানুষও থাকবে। যতদিন সৃষ্টি থাকবে ততদিন এই পথটাও আর কি থাকবে। তো এভাবেই চলবে। আচ্ছা, আর একটা কথা একটুখানি বলার দরকার, সেটা হচ্ছে আমি যেটা বললাম প্রথমেই যে আমার ভিডিওতে প্রচুর তো কমেন্ট আসে না, এক একদিনের ভিডিওতে হয় না আমার একটাও কমেন্ট আসে না, এরকমও কিন্তু হয়। তবে হ্যাঁ, বিগত বেশ কিছু দিন ধরে মানে আমার না, আমি হয়তো ইউটিউব যদি ছেড়েও দিই না, আমার এটা ভীষণ আমাকে নাড়া দেয় যে কিছু মানুষের প্রতি না আমি কৃতজ্ঞ থাকতে পারলাম না বা কৃতজ্ঞতা জানাতে পারলাম না। আমার তো জানানোর মাধ্যমটা হচ্ছে এই তোমাদের সাথে এই ক্যামেরার সামনে বসে কথা বলাটা। তো একজনের কথা মানে তোমরা প্রত্যেকেই যাদের এই ভিডিওর তলায় যাদের কমেন্ট আছে তারা তো আমার সাথে ভীষণভাবে যুক্ত রয়েছে, এবং এর বাইরেও আরও দু তিনজন আছে, হয়তো তারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখেনি বা কমেন্ট করেনি, বা হয়তো তাদের ব্যস্ততার জন্য তারা দেখতে পারছে না, হতেই পারে, নানা রকম ব্যাপার তো মানুষের জীবন জুড়ে চলে। তো সেক্ষেত্রে একজনের কথা যেমন আমি বলবোই, সেটা হচ্ছে দীপান্বিতা দে। মানে আমি না কিভাবে বোঝাতে পারবো জানি না, কিন্তু আমি না কোথাও না কোথাও গিয়ে ফিল করি যে ও আমার ছোট বোন। কারণ আমি ভীষণ নোটিস করেছি যে ও না একটাও কমেন্ট আসেনি হয়তো ভিডিওতে দীর্ঘদিন, মানে ওর যে কমেন্টগুলো, এবং ও প্রত্যেক দিন চেষ্টা করে যে কিছু না কিছু আমাকে একটুখানি লেখার, যে আমার আমার মনে হয় এটা, এবং আমি আমার বিশ্বাস যে এটাই, এই মনে হওয়াটাই ঠিক, যে ওর না মনে হয় যে ভিডিওটা দিদি এরকম ভিডিওটা বানানো, ভিডিওটাতে একটাও কমেন্ট নেই, একটা কমেন্ট করি বা লাইক দিই, বা কিছু ভালো থাকলে ভালো লাগলে সেটা বলি। এই যে ব্যাপারটা ও করে না, মানে আমার না কোথাও গিয়ে মনে হয় যে আমার যদি নিজের বোন থাকতো সেও বোধহয় এইভাবেই করতো। আমি একদম মানে আমার একদম ভেতর থেকে এই কথাটা আজকে বললাম। আমার ওর কমেন্টগুলো পড়ে মাঝে মাঝে মনে হয় এই কথাটা, কমেন্টগুলো পড়ে না, ওর কমেন্টটা দেখলেই মনে হয় ও যে কিভাবে ফিল করে এই ব্যাপারটা, যে এটা এটা আমি ফিল করি। মানে বলি না তোমাদের যে ওই একটা কমেন্ট আমাকে ছুঁয়ে যায়, তো এগুলো হচ্ছে সেই ছুঁয়ে যাওয়া। এই ইউটিউবে ভিডিও করাটা বন্ধ করে দিলে না এই স্পর্শগুলো আমি হারিয়ে ফেলবো, সেটা আমাকে ভীষণভাবে নাড়া দেয়। আর অনেকে বলে না, সবাই বলে যে একটা জিনিস গড়া হচ্ছে কঠিন, সেটা ভেঙে ফেলাটা খুব সহজ। সত্যি বলছি, বিশ্বাস করো, ভেঙে ফেলাটাও না অতটা সহজ নয়। একটা জায়গা তৈরি করে সেখান থেকে সরে আসা, সেটা ছেড়ে দেওয়া, সেটা ভেঙে ফেলা ভীষণ কঠিন। বিশ্বাস করো, তৈরি করার থেকেও অনেক বেশি কঠিন। আজকে আমি এই জায়গাটা ছেড়ে যেতে পারছি না, সেটার কারণ কিন্তু এই একটাই, কত কিছু যে মনের মধ্যে চলছে, কি প্রচণ্ড পরিশ্রম আমি করেছি এই চ্যানেলটাকে এই এতটুকুনি জায়গা পর্যন্ত নিয়ে আসার জন্য, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, এটাও ঠিক, এটা কিন্তু আমি তোমাদের বলি সবসময়, এবং এটা ভীষণ সত্যি, জানো তো, যে আমি না ইউটিউবে এসেছি প্রচুর অর্থ উপার্জনের জন্য নয়, বা আমি সারা জীবনই আমি সবসময় নিজে কিছু করতে চেয়েছি, কিন্তু তার উদ্দেশ্য এটা ছিল না যে আমার অর্থ উপার্জন করতে হবে, আরও অর্থ উপার্জন করতে হবে এবং আরও ভালো জীবনযাপন করতে হবে, এটা আমার উদ্দেশ্য নয়। আমার জীবনের চাহিদা খুব কম, আমার প্রয়োজন ভীষণ ভীষণ কম, সেক্ষেত্রে আমার প্রচুর অর্থের প্রয়োজন নেই। অর্থ আমার যা আছে যথেষ্ট আছে, আমার বেসিক নিড ফুলফিল হয়ে যায় তাতে। আর যদি কখনো কিছু ফুলফিল না হয় তাতেও আমার কিছু যায় আসে না। আমি যে কোনো পরিস্থিতিতে, মানে অর্থনৈতিকভাবে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কথা বলছি, আমি যদি এর থেকে ভালো থাকি সেটাতেও আমি ভালো, এরকম আর কি থাকবো। আবার যদি এর থেকে খারাপ থাকি, আমি ব্যক্তিগতভাবে ভেতর থেকে এরকমই থাকবো। আমার প্রচুর অর্থ আমার জীবনযাপনে কোনো পরিবর্তন আনবে না। জীবনযাপন বলতে বলতে চাইছি প্রতিদিনের যে জীবনযাপন, সেটা না, আমার জীবন বোধে কোনো পরিবর্তন আনবে না। তাই প্রচুর অর্থ আমার প্রয়োজন নেই, কোনো দিন ছিল না। তবে হ্যাঁ, একটা জিনিস আমার ভীষণ প্রয়োজন ছিল, আজও প্রয়োজন আছে, আর মৃত্যু প্রয়োজন থাকবে, সেটা হচ্ছে আমি কিছু করতে চাই, আমি কিছু একটা কাজ করতে চাই। এবার তোমরা বলবে যে, বলতে পারো যে হ্যাঁ ইউটিউবে তো তাহলে তুমি কিছু করছো, তুমি তাহলে করে যাও এটা, কিন্তু আমার কাজটা কাজ হিসাবে না তখনই স্বীকৃতি পাবে যখন তার বিনিময়ে আমি কিছু পাবো। এটা খুব স্বাভাবিক, বাস্তব,
এটার কোনো মানে বিকল্প নেই, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সেম। তুমি ধরো একটা কোনো কাজের সাথে যুক্ত হচ্ছ, সেটা তুমি বাইরের বৃহত্তর জগতেই গিয়ে করো না, তার বিনিময়ে তুমি তো কিছু পাবে, কিছু তো সামান্য তোমার একটা থাকবে যে না এটা হলে তবে ঠিক হয় আর কি, সব কিছু এটা বোঝাতে চাইছি আর কি। তো সেটার জন্যই হয়তো মাঝে মাঝে তোমাদের বলি এই কথাগুলো, যেগুলো ইউটিউব সংক্রান্ত কথা আগের দিন তোমাদের বলছিলাম। তো সেই কথাগুলো না আজকে বলবো তোমাদের, কিভাবে কি বললাম, কতটুকু বলতে পারলাম জানি না। এদিকে ভিডিও হয়ে যায় অনেক বড়, কথা বলতে বসলে অনেক কিছু তোমাদের বলার থাকে, আর বলবার জন্যেই আমি এই চ্যানেলটা খুলেছি বলতে পারো। তবে হ্যাঁ, যা কিছু বলা, যা কিছু কাজ, সমস্ত কিছুই না আমি আমার মর্যাদার বাইরে গিয়ে করতে পারবো না। আমাকে আমার মর্যাদাটা রক্ষা করে সব কাজ করতে হবে, যেমনটা বিগত যে জীবনটা বেঁচেছি তাতে করেছি এবং ভবিষ্যতেও করব। আর একটা কথা তোমাদের বলি, তোমরা অনেকেই সেটা বোঝো, কমেন্টে লেখো, এটা না ভীষণভাবে সত্যি। আমি আমার জীবনে মানে এই 40 বছর বয়স পর্যন্ত যে জীবনটা আমি বেঁচেছি, আমি কখনো কারোর সাথে এবং নিজের সাথেও কোনো অসততা করিনি এবং কোনো মিথ্যাচার করিনি। আমাকে যারা খুব কাছ থেকে জানে তারা জানে। আর তোমাদের বললাম না যে আমি অবলা নই, হ্যাঁ আমি সবলা, আমি কথা বলি, জানো তো। আমার সাথে অন্যায় হলে, আমার পাশে দাঁড়িয়ে কারোর সাথে অন্যায় হলে আমি বলি সেটা। হ্যাঁ, এখন তোমাদের বললাম বয়স বাড়ার সাথে সাথে মানুষের পরিণতি বাড়ে, তো মানুষের বোধগুলো পরিবর্তন হয় কিছু না কিছু। হয়তো এখন অনেক ক্ষেত্রে কি হয়, চুপ থাকি, কারণ চুপ থাকতে হয়, চুপ থাকাটাও না একটা শিক্ষা, সেটাও এখন শিখেছি আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে। কিন্তু আমি কখনো মিথ্যাচার করিনি, কখনো অসততা করিনি আমার গোটা জীবনে। এবং এই সততাটা নেই আমার, আমি জানি এটাই আমার শক্তি এবং এটাই আমার দুর্বলতা। আমি জীবনে যা কিছু পেয়েছি আমার মনে হয় আমি সৎ থেকেছিলাম বলে পেয়েছি, আবার যা কিছু পাইনি এটাও আমি জানি যে আমি সৎ থেকেছিলাম বলেই পাইনি। তো সেই না পাওয়া নিয়ে আমার ভেতরে এতটুকু গ্লানি নেই। হ্যাঁ, তোমাদের যেটা বারে বারে বলি, আমার মধ্যে প্রচণ্ড একটা চাহিদা ছিল, ছোটবেলা থেকে ছিল যে আমি কিছু করব। তো সেই চাহিদা আজও আছে, যেটা বললাম মৃত্যু থাকবে আমার, এই চাহিদা আমার কোনোদিনই মানে আমি নেই এই কথাটা আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আবারও যেটা বলছি, অর্থনৈতিকভাবে বা ভালো থাকার নিরিখে যদি বিচার করে আমি ভালো আছি, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অনেকেই না আমি দেখেছি সামনের মানুষ ভাবে যে হয়তো চাকরি করছে না বা কিছু করার ইচ্ছা আছে সেটা করতে পারছে না, সে কারণে হতাশা আছে। এতটুকু হতাশা কিন্তু আমার ভেতরে নেই। আমি জীবনটা বাঁচি, প্রত্যেকটা মুহূর্ত বাঁচি, প্রত্যেকটা মুহূর্ত আনন্দে বাঁচি। আর সেই আনন্দটাই, আমি তো একা নই এরকম যারা কিছু করতে চেয়েছিল জীবনে করতে পারেনি, প্রচুর প্রচুর মানুষ আছে এরকম যারা অনেক বেশি যোগ্য আমার থেকে। আমিও ব্যক্তিগতভাবে এমন মানুষকে চিনি আমার থেকে অনেক বেশি যোগ্য, তারাও জীবনে কিছু করতে পারেনি। করতে পারেনি বলতে এই করতে পারার নিরিখে বলছি, কিছু একটা কাজের মধ্যে থেকে করতে পারার কথা বলছি। তো সেক্ষেত্রে এরকম মানুষ প্রচুর আছে, আমি সেটা জানি। তো সেরকম মানুষকে না এটাই বোঝানোর জন্য যে জীবনে আনন্দে থাকার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না, এই কথাগুলো বলবো বলে এবং আমার কাজগুলো দেখাবো বলে আমার ইউটিউবে চ্যানেল আমি খুলেছি। তো সেইগুলো দেখে যদি কেউ উপকৃত হয়, যদি কারোর ভালো লাগে, তাহলে সেটা আমার কাছে হবে সবচেয়ে বড় পাওয়া। এর বাইরে ইউটিউবকেও সত্যি সেভাবে আমার কিছু দেওয়ার নেই। আমি যা দুটো চারটে লোককে বসিয়ে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নামে নিন্দে করতে পারবো না। কারণ কারোর নিন্দে তুমি যখন করবে না, এটা সবসময় আগে জানবে যে তাকে তুমি যতটা ছোট করতে পারছো তার থেকে বেশি ছোট তুমি নিজে হচ্ছ, এক কথা সেটা। আর দ্বিতীয় কথা, সে যদি তোমার সাথে কিছু খারাপ করে থাকে, সে যেই করুক না কেন, তার তো কর্ম খারাপ হয়েইছে তার জন্য। তুমি যদি সেই একই কথাটা আরো 5 জনকে বলো, তাহলে কিন্তু তোমারও কর্মটা খারাপ হবে, আমি সেটা মনে করি। আর কর্মই না সব কিছু, এর বাইরে আর কিছু হয় না। আমরা যখন ব্যাংকে যাই বা কোনো অফিসিয়াল কাজে যাই, এখন দেখবে ওই নাম, তারপর প্যান নাম্বার, ওই একটা কিছু বললে যে ওই নাম্বারটা টাইপ করার সাথে সাথে যে সব কিছু চলে আসে না, একটা কম্পিউটারাইজড যে ব্যাপার, সমস্ত তোমার ইনফরমেশন পাওয়া হয়ে গেল। আমি না মনে করি প্রত্যেকটা মানুষের জীবনের জন্য এরকম একটা ইন্ডিভিজুয়াল কম্পিউটার রয়েছে, যেটা কেউ না কেউ পরিচালিত করছে। তো সেখানে না সব হিসাব লেখা হচ্ছে, তুমি কি করছো, কি করবে, আর তোমার সামনের মানুষ তোমার সাথে কি করছে, তোমার পাশের মানুষ তোমার সাথে কি করছে, সমস্ত কিছুর হিসাব না লেখা হচ্ছে। তাই তোমার আলাদা করে কিছু করার দরকার নেই। কেউ যদি তোমার সাথে কোনো খারাপ করেও, সেই খারাপটাকে নিয়ে কাদা ছেটাছেটি করে নোংরামো করে কোনো লাভ নেই। সব কিছুর হিসাব লেখা হচ্ছে, তুমি খারাপ করলে সেটার ফলও তুমি পাবে, তুমি ভালো করলে সেটার ফলও তুমি পাবে। হ্যাঁ, কিভাবে পাবে হয়তো অঙ্কের হিসাবের মতো পরপর পরপর হিসাব মতো হবে না, কিন্তু হবে সবটা, একটা জন্মেই হবে, সমস্ত কিছু ব্যাক হবে, সবার ক্ষেত্রে হবে, এটাই সত্যি।
তো যাই হোক, চ্যানেলটা কি করব সেটা নিয়ে আমি এখনো ভাবনা চিন্তার মধ্যে রয়েছি। এটাও ঠিক, তোমরা বলো যে ডিসিশন নিজেরই নিতে হবে, তোমরাও বলেছো, এটা একদমই ঠিক কথা, এটাও ভীষণ সত্যি। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ে না আমি সত্যি ভাবলাম যে তোমরা কতটা আমার সাথে একাত্ম, প্রত্যেকে আমার পরিস্থিতি, আমার কথা, সমস্ত কিছুর সাথে এমনভাবে রিলেট করেছো। এই জায়গাটুকুতে আমি খুব তৃপ্তি পেয়েছি যে হ্যাঁ, খুব অল্প সংখ্যক হলেও একটা সুন্দর পজিটিভ কমিউনিটি আমার আছে, বন্ধু আছে আমার, যারা কেউ হয়তো আমাকে দিদি বলো, কেউ বোন বলো, আমার থেকে বয়সে বড় অনেকে আছো, তারাও আমাকে স্নেহ করো। এই জায়গাটা না সবচেয়ে বড় প্রাপ্তি যে কোনো মানে ইউটিউবারের কাছে, এটা আমি মনে করি। তো যাই হোক, চলো আর কথা বলবো না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আজকের মতো টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিও করি তাহলে অবশ্যই দেখা হবে, আর আশা করব তোমাদের সাথে অবশ্যই আমার দেখা যেন হয়।